নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প অপবিত্র বন্ধন। প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্যে গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প অপবিত্র বন্ধন। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। অনেকক্ষণ থেকে ফোনে কথা বলছিস? কে রে? ও মা, আমার নতুন এক বন্ধু, এই আমারই সাথে কলেজে পড়ছে, বাড়ি ঝাড়খণ্ড। কোথায় বললি? ঝাড়খণ্ড। কবে পরিচয় হলো তোর সাথে? এই তো কিছুদিন হলো। ছেলেটা খুব ভালো জানো মা। ও মা, সব থেকে বড় কথা, বাপি যেমন করে চুল আঁচড়াতো না, মানে আমি ছবিতে দেখেছি, ও না ঠিক সেই রকম ভাবেই। তাই ছেলেটির সাথে তোর সম্পর্ক? দূর, তুই সবসময় সন্দেহ প্রকাশ কেন করো? জাস্ট বন্ধুর মতো, তাই। মেয়ে প্রেম করছে বুঝলি? মামা, হ্যাঁ এমন করে বলো না তো। ঠিকই বলছি, বুঝতে পারছিস তো নীলু তোর মেয়ের অবস্থা? তাই তো দেখছি দাদা। ছেলেটি কে শুনলি না? ঝাড়খণ্ড বাড়ি। আমি খোঁজ খবর নিয়ে দেখলাম, দেখতে শুনতে খুব একটা খারাপ না, তবে বাপ মার ফ্যামিলি ভালো না। মা নাকি লোকের বাড়ি কাজ করে সংসার চালায়, আর বাপটা নুলো, মানে কাজকর্ম করতে পারে না। তুই জোটাতেও পারিস বুঝলি বুড়ি। আমায় কথায় কথায় বুড়ি বলবা না, আমি বড় হয়েছি। বুঝলাম, তোর মামা তো তোর ভালোই চায়। তা ছেলেটিকে একদিন ডাক না, একটু আলাপ করি, কথাবার্তা বলি। সত্যি সত্যি কথা বলবে? হ্যাঁ, অসুবিধার কি আছে? সামনে তো রাখি, তোর কলেজ তো ছুটি, ওই দিনই না হয়। ফোনটা হাতে নিয়ে নীলাঞ্জনার মেয়ে ঘরে চলে যায়। ফোন করে জানায় তার প্রিয় বন্ধুকে, দাদা, আমার কিন্তু বিষয়টা ভালো লাগছে না। আমার জীবনে কি আবার সেই ঝাড়খণ্ড ফিরে আসবে? দেখ, তুই বরাবরই আবিরকে ভরসা করেছিস। আবির তোর বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি, এমনকি তোকেও ভুলভাল রিপোর্ট দেখিয়েছিল। তুই যে ভুল নোস তার প্রমাণ তোর মেয়ে। এবার তুই কিভাবে কি করবি তোর ব্যাপার। দাদা, আমার সন্দেহ যদি সত্যি হয়, যদি ঝাড়খণ্ড থেকে ওরা আবার। কোনো ব্যাপার না, অপবিত্র সম্পর্কটাকে পবিত্রতায় বেঁধে দিবি, মানে রাখি পরিয়ে দিবি। যেইভাবে ঠকিয়েছিল তোকে আবির, তুই ঠিক সেই পন্থাই ব্যবহার করবি। তবে এবার নিজের রক্তের মেয়ে তো, একটু সাবধানে নীলু। নীলাঞ্জনার ফোনটা অনেকক্ষণ ধরে বেজে চলেছে। সে রান্নাঘরে কাজ করা তরুণ, শুনতে পাচ্ছে না। আবির এতক্ষণ টয়লেটে ছিল, অফিসে বেরোবে, দেরি হয়ে যাচ্ছে। নীলাঞ্জনার এই সময়টা কাজের মধ্যে দিয়ে কাটে। সেই ভোর 5টায় ঘুম থেকে উঠে নিজের জন্যে যোগব্যায়াম করে একটু সময় রাখার পরই 7টা বাজতে না বাজতেই শুরু হয়ে যায় নিত্যদিনের কাজ। কলকাতার এই ফ্ল্যাটে নীলাঞ্জনা তার স্বামী আবিরের সঙ্গে থাকে। কাজল আছে বাসন ধোয়া আর জামা কাপড় কেচে দেওয়ার জন্য। যদিও সে আসে আবির বেরিয়ে যাওয়ার ঘন্টা খানেক পর। নীলাঞ্জনা বিরক্ত হয়ে ওঠে। হাতে হলুদের দাগ মুছে ঘরে এসে দেখে আবির তখনও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরটাকে দেখছে। অনেক হয়েছে, দেরি হয়ে যাবে তো, শিগগিরই তৈরি হও। আর সেই তখন থেকে টাওয়ালটা পরে দাঁড়িয়ে রয়েছ। কাজল দি চলে এলে কি বিশ্রী ব্যাপারটা হবে বলো তো? ও আমার বেডরুমে ঢুকবে নাকি? বারে, আজকে ঘর মোছার কথা আছে, জলদি করো। আমি তো কখন আলমারি খুলে তোমার জামা কাপড় বের করে রেখেছি।
তুমি না, এ কি 18টা মিসড কল! আবির, তুমি আমার ফোনটা রিসিভ করনি? মাথা খারাপ? আমি অন্যের ফোন ইউজ করি না। কি সবচেয়ে মাঝে মধ্যে পাগলের মতো কথা বলো। আমি আবার কবে তোমায় আমার ফোন রিসিভ করতে বারণ করলাম? দেখো তোমার মা করেছে, কথাটা বলে আবির। তারপরে বিছানার ওপরে রাখা জামা কাপড়গুলো পরতে পরতে বলে, 18বার মিসড কল, একবার কল ব্যাক করলেও তো পারো। না গো, ফোন করলেই শুধু বাড়ি যেতে বলে। তুমি এক অন্য ধরনের মানুষ গো, যে কিনা বাপের বাড়িতে যেতে চায় না। কেন যেতে চাই না তুমি যেন জানো না? আবির চুপ হয়ে যায়। বেশ খানিকক্ষণ থতমত খেয়ে নীলাঞ্জনার নীল চোখের দিকে তাকিয়ে তারপরে মুখটা ঘুরিয়ে বলে, রান্না হয়েছে? হয়েছে, চলে এসো। তাড়াতাড়ি নাকে মুখে দুটো গুজে আবির বেরিয়ে যায়। এই সময়টা নীলাঞ্জনার একার সময়। সারাদিন সকাল থেকে একটু বসার পর্যন্ত সময় থাকে না। এখন সোফায় বসে পায়ের ওপর পা তুলে 1 কাপ গরম দুধ চা আর 2টো টোস্ট বিস্কুট, আর সাথে মোবাইল ফোনটা। কাজল আস্তে আস্তে ঘন্টাখানেক প্রায় রিল দেখা সারা হয়ে যায়। আজকে কাজল এলে অনেকগুলো জামা কাপড় কাচতে দেবে সে। বসে বসে মাগনায় প্রত্যেক মাসে টাকা দিয়ে চলেছে। আজকাল কাজলের হাবভাবও খুব একটা ভালো লাগে না। এত বেশি দাদাবাবু দাদাবাবু করে। সামনেই তো রাখি, একদিন রাখি কিনে এনে ওর দাদাবাবুর হাতে ওকে পরিয়ে দিতে বললে কেমন হয়? মনে মনে ভাবে নীলাঞ্জনা। বাপের বাড়িতে নীলাঞ্জনার এক দাদা আছে, বড় পিসির ছেলে। পিসি বিয়ে হয়ে 6 মাসের মধ্যেই বিধবা হয়ে যায়। সেই থেকে নীলাঞ্জনার বাবার কাছেই রয়েছে। একমাত্র বোন, তাই ফেলে দিতে পারেনি সুবোধবাবু, অর্থাৎ নীলাঞ্জনার বাবা। কিন্তু বড় পিসির ছেলেটা একটু কেমন ধরনের যেন। নীলাঞ্জনা যখন বড় হয় তখন ওর দিকে দৃষ্টিটা একটু অন্যরকম ভাবে দিত। নীলাঞ্জনা যখনই স্কুল থেকে ফিরে জামা কাপড় ছাড়ার জন্য ওর ঘরের দরজা বন্ধ করত, তখন নীলাঞ্জনা ভালো করেই বুঝতে পারত দরজার সামান্য ফাঁক ফোকর দিয়ে কেউ চোখ গলিয়ে নীলাঞ্জনার বেআব্রু শরীরটাকে দেখার চেষ্টা করছে। যদিও বাড়িতে মাকে বা পিসিকে কখনোই কিছু বলা হয়ে ওঠেনি, তবুও না পেরে একদিন বাবাকেই কথাটা বলেছিল। বাবা তখন বলেছিল, আরে ছেলে মানুষ, ও তো তোরই বয়সী, তাছাড়া এইসব কথা আবার কাউকে বলতে যাস না মা। ঘাড় নেড়ে বাধ্য মেয়ের মতো হ্যাঁ করেছিল নীলাঞ্জনা। তারপর ফার্স্ট ইয়ার পড়তে পড়তেই বিয়ে হয়ে যায় আবিরের সাথে। আবির বিয়ে করে ঝাড়খণ্ড থেকে একেবারে কলকাতায় এনে ফেলে। সেই থেকে এখানেই, আর ওই একই কারণে বাপের বাড়িতে ওর যেতে ইচ্ছে করে না। কলিং বেলটা বাজার শব্দে ঘোর কাটে নীলাঞ্জনার। দরজা খুলে বলে, হে কি আজকে এত সকাল সকাল? আজ রক্ষাবন্ধন না দিদি, তাই আজ সকাল সকাল কাজ ছেড়ে কিন্তু চলে যাব। আমার বস্তির দাদারা আমার হাতে রাখি পরার জন্য বসে আছে। সে কি গো, আজকে তাড়াতাড়ি গেলে তো হবে না? আমি তো বরং ভাবলাম তোমার দাদাবাবুর কতগুলো জামা কাপড় রয়েছে, কবে থেকে কাচাকুচি করা হয় না, সেগুলো তোমায় কাচতে বলবো। ও দিদি, আজকে রেহাই দাও, আমি না হয় কালকে। না না, আজকেই করতে হবে কাজলদি, আজকেই। কাজলের মুখটা বেজার হয়ে যায়। ঠিক আছে, সরো। রাগ দেখিয়ে সে ঝাঁটা আর বালতি নিয়ে ঘরে ঢোকে। বেডরুমটা ভালো করে পরিষ্কার করছে না দেখে বেশ রাগ দেখিয়েই কথাটা বলে নীলাঞ্জনা, একটু ভালো করে মোছো, নোংরা রয়েছে তো। সপ্তাহে মাত্র 2 দিন ঘর মোছো, এদিকে মাস গেলে তোমাকে আমার 2000 টাকা মাইনে দিতে হয়। আবার খাওয়াও, খাওয়া নিয়ে কোটা দেবে না দিদি। দেখো গাড্ডায় পড়েছি বলেই কাজ, তাহলে আমার দাদারা কিসের দাদা? যার ঘরে এতগুলো দাদা, তার বোন কিনা পরের বাড়ি ঝিগড়ি খাটে। তুমি কি আমার সঙ্গে মস্করা করছো কাজলদি? কাজলের গায়ে লাগে। ওর কালো বরণের মুখের ওপরে একটা ছাপ পড়ে যায় গোলাপি রঙের। এই ছাপ চরম লজ্জার। মাথা নিচু করে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজল নিজের কাজে মন দেয়।
খুব দ্রুত কাজকর্ম সেরে কাজল ঘর থেকে বেরোতে যাবে, অমন সময় হঠাৎ, এ কি গো তুমি? আবির এসে হাজির। হ্যাঁ, আমার জরুরি ফাইলটা ভুলে গিয়েছিলাম। এই তো কাজল, যাও না আমার বেডরুম থেকে আমার ওই এক কাজ করো, তুমি দেখবে লকারের সামনেই রয়েছে, ওর ওপর দিকটায়, ওখান থেকে 3 নম্বর ফাইলটা। ও আনবে কেন? আমি তো আনতে পারি। না, তুমি তো এখন বসে বসে একটু মোবাইল টোবাইল ঘাটো। তাছাড়া তোমাকে আমি অনেকবার ফোন করেছি, এতই তোমার রিল দেখার গুঁতো যে তুমি আমার ফোনটা রিসিভ করতে পারোনি। ও সরি, তুমি ওই নাম্বারে ফোন করেছিলে? আসলে ওই ফোনটা তো ঘরে। তুমি ঘরেই রেখে দাও, তোমার বাড়ি থেকেও জরুরি ফোন এসেছে। তোমার বাবার শরীরটা ভালো না, মা ফোন করে বললেন তোমাকে একবার যেতে ওখানে। কি হয়েছে বাবার? গত পরশু থেকে শরীরটা খারাপ। তোমাকে ফোন করছে, তুমি ধরার প্রয়োজন বোধ করো না। এক কাজ করো, রেডি হয়ে নাও, আমি তোমায় গাড়িতে তুলে দিই, একবারে বাড়ি পৌঁছে যাবে। ট্রেনে যেতে হবে না, আমি বুক করে দিচ্ছি। নীলাঞ্জনা আর যেন একটু কেমন লাগে। আজকাল কাজলের সঙ্গে আবিরের ঘনিষ্ঠতাটা একটু বেশি মনে হচ্ছে না? এখন কি করে আমি তৈরি হব? তাছাড়া আমার এখনো স্নান হয়নি, জামা কাপড় ভাঁজ করতে হবে, ঘরের কাজকর্ম পড়ে। ও সব নিয়ে চিন্তা করতে হবে না দিদি, তুমি বরং যাও, আমি ঘরের কাজকর্ম করে দিচ্ছি। ওই তো কাজল করে দেবে। তুমি যাবে? দেখো তাহলে আমি এখান থেকে গাড়িটা বুক করতে করতেই যাই, তোমায় নিয়ে বেরোই, তারপর না হয়। নীলাঞ্জনা আর হ্যাঁ না কিছু বলে না। বাবাকে দেখা হয় না আজ অনেকগুলো দিন। বাবার শরীর খারাপ শুনে মনটা কেমন যেন হয়ে ওঠে। ঠিক আছে, তাহলে আমি কাপড়টা বদলে আসি। আর জামা কাপড় সেরকম নেওয়ার আমার দরকার নেই, কারণ ওখানে তো আছেই। তাহলে আবার চিন্তা কিসের? তুমি থাকতে পারবে তো? হয়, না থাকার কি আছে? আমার মতে তোমার বাবাকে অবশ্যই একবার দেখা উচিত। তুমি যাও, 2 দিন গিয়ে থাকো, আমি রবিবার দিন গিয়ে না হয় তোমায় নিয়ে আসবো। সত্যি তুমি যাবে? হ্যাঁ, না যাওয়ার কি আছে? ততদিনে কাজল আর আমি ঠিক সংসারটাকে সামলে দেব। কি কাজল, পারবো না? এমন আবিরের ভাব যেন নীলাঞ্জনার পেছনে এই সংসারের ভালো মন্দ সব কিছু দায় দায়িত্ব কাজলের ঘাড়ে সঁপে দিয়েছে আবির। নীলাঞ্জনার খুব একটা ভালো লাগে না। কদিন আগের কথা, কাজল ঘর ঝাড় দিচ্ছিল, আবির চুপ করে বসেছিল। সেই দিন কাজল একটু তাড়াতাড়ি কাজ করতে আসে, আর আবিরের সেই দিন ওয়ার্ক ফ্রম হোম। নীলাঞ্জনা রান্না বান্না করে গিয়েছিল পাশের মন্দিরে পুজো দিতে। যখন ফিরছে তখন পাশের বাড়ির বৌদি বলল, দেখো ভাই, কাজের লোক কাজের লোকের মতো থাকবে, তার সঙ্গে মালিকের অত ঢলাঢলির কি আছে বলো তো? ঠিক বুঝলাম না বৌদি। ও বাবা, এত সহজেও বুঝছো না? তোমার বাড়ির দুধে যে বিড়ালে মুখ দিচ্ছে, এটো করছে, টের পাচ্ছ না? দেখো বৌদি, সোজা কথা সোজাভাবে বলো, আমি বাবা অত মারপ্যাচ বুঝি না। হো হো, বলিহারি তোমার তোমার বাড়ির ওই কাজের লোকটা কাজল, তাকে সঙ্গে করে তো দেখলাম তোমার বরকে সেদিন মলে গিয়েছে। কি? হ্যাঁ, নতুন শাড়ি সায়া ব্লাউজ নিজের হাতে কিনে দিলে। আমার বর তো ওদেরকে অনুসরণ করে করেই। তা তোমার বরের কি আর কোনো কাজ নেই বৌদি? অন্যের বর কি করছে সেই সব দেখে বেড়ানো ছাড়া? রাগ দেখিয়ে চলে এসেছিল ঠিকই নীলাঞ্জনা, কিন্তু সন্দেহের তীরটা তখনই বুকের মধ্যে বেশ ভালোভাবেই গেঁথে গিয়েছিল। নীলাঞ্জনাকে নিয়ে আবির বেরিয়ে যায়। গাড়িতে উঠে নীলাঞ্জনা বলে, তুমি থাকতে পারবে তো? আরে বাবা হ্যাঁ, এমন ভাব করছো যেন তুমি আমার নতুন বউ। তোমার গন্ধ ছাড়া যেন একদণ্ড আমার ঘুম আসবে না। যাও, আমি কি তা বলেছি? নীলাঞ্জনা লজ্জা পায়। গাড়ি চলে এসেছে। নির্দিষ্ট জায়গায় গাড়িতে তুলে দিয়ে টাটা বাই করে দেয় আবির। বলে, পৌঁছে অবশ্যই ফোন করে দেবে, আর কোনো কিছু টাকা পয়সা লাগলে বলো, আমি না হয় মোবাইলে পাঠিয়ে দেবো। না না, আছে তো, তুমি সাবধানে থেকো। আবির ফিরতি পথে আর অফিস যায় না, সে সোজা চলে আসে তার বাড়ি। কাজল তখনও ঘরে ছিল। হে, এসেছো? হ্যাঁ এসেছি। কতদিন পর তোমাকে একটু একা পাওয়া গেল বলো তো? সেটাই তো, বৌদিমণি সামনে থাকলে কোনো কথাই হয় না।
বলছি, আহ ইস, কি হলো? হঠাৎ করে কাজলের চোখের মধ্যে কিছু একটা যায়। কাজল চোখের সামনে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। আবির আগিয়ে আসে কাজলের খুব কাছে এবং পকেট থেকে রুমালটা বার করে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে কাজলের চোখের ওপরে রেখে অনেকটা দেখার চেষ্টা করে। কাজল হরিণী কালো টানা টানা চোখে একটা ছোট্ট পোকা ঢুকেছে। পোকা? চিন্তা করতে হবে না, আমি বের করে দিচ্ছি। রুমালের কোনাটা দিয়ে চোখের ভেতর পরিষ্কার করার ঠিক সেই মুহূর্তটা পেছন দিকে দাঁড়িয়ে থাকা যে কোনো ব্যক্তিরই মনে হবে সামনের দুই ব্যক্তি একে অপরের ঠোঁটে গভীরভাবে চুম্বন ক্রিয়ায় রত। সন্দেহটাকে আরো বেশি করে ফোকাস করার জন্য ফিরতি পথেই কাজল বাড়ি ফিরে আসে। আবিরের গাড়িটা রাস্তার মোড় পেরোতেই দেখতে পায় কাজল, কারণ তখন তার গাড়ি গেটের কাছে দাঁড়িয়ে। গেট বন্ধ, ট্রেন পাস হচ্ছে। আচ্ছা ড্রাইভার দাদা, আমার বাড়িতে আপনি পৌঁছে দিন। ঠিকানাটা বলে দিয়েছিল কাজল। ড্রাইভার সেই হিসাবেই ওর ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায়। ঠিক দেখতে পায় নীলাঞ্জনা। হ্যাঁ, আবির অফিস যায়নি, সোজা ফ্ল্যাটে এসেছে। আস্তে আস্তে ওপরে উঠতেই এই দৃশ্য দেখে, তাও আবার খোলা দরজার সামনে। ঠিক ধরেছি, তোমাদের দুইজনের মধ্যে নষ্টামি চলছে। হ্যাঁ কাজল দি, আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি। এ কি, তুমি যাওনি? ভাগ্যিস যায়নি, এই জন্যই আমাকে সাত তাড়াতাড়ি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। বাবার শরীর খারাপ করেছে বলে। দেখো, বিয়ের পরে মেয়েদের শ্বশুরবাড়ির সংসার সব, বাপের বাড়িতে তারা বিসর্জন দিয়েই আসে। আমি তোমায় নিয়ে সুখী থাকতে চাই, আর তুমি কিনা একটা কাজের লোকের সঙ্গে কি করছিলে বলো? বলো কি করছিলে? আমার ভালোবাসায় এত কামতি হয়ে গেল যে তুমি শেষ পর্যন্ত একটা কাজের লোকের সঙ্গে তোমার ঘৃণা করলো না? ছি! বলে কান্নাকাটি করতে থাকে নীলাঞ্জনা। আবির কি করবে বুঝতে পারে না। চোখে তখন জল ছিল কাজলেরও, পোকা ঢোকার জন্য। বৌদি, বৌদি তুমি ভুল ভাবছো। দেখো, চোখের সামনে যা দেখা হয় তা অনেক সময়। চুপ, একদম চুপ। আমি তোকে পুলিশে দেব। তুই তুই আমার সাজানো সংসারটাকে ধ্বংস করতে এসেছিস। হ্যাঁ, দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছি। তোমাকে বৌদি ঠিকই বলেছে। কোন বৌদি? কোন বৌদি তোমায় কি বলেছে? নাম বলবো কেন? হ্যাঁ, ঠিক ধরেছি আমি। ভাগ্যিস আমি ঠিক সময় চলে এসেছিলাম, না হলে ও আমার কি হলো গো, আমার কি হলো? আমার সংসার শেষ হয়ে গেল, আমার সাজানো সংসার। ও বাবা, ও মা! চেঁচাও চেঁচাও, আরো জোরে চেঁচাও। চেঁচাবো তো, সব শেষ হয়ে গেছে এখন। এই হতচ্ছাড়ি, তুই বেরোবি নাকি তোকে ঝাঁটা পিটা করবো? ও দাদা, কি বলছে দাদা? আবার দাদা? হ্যাঁ, আমি ডেকিনি ভাবছিস? দুইজনে মিলে মুখোমুখি দাঁড়িয়ে, ও মা গো, ছি! তোমায় আমার এই সুন্দর গোলাপি ঠোঁট দুলোকে ছেড়ে শেষ পর্যন্ত এই কালো ঠোঁটে, ছি! তোমার রুচিটা তো এত বিশ্রী হলো কি করে? আমার কি হবে? চুপ করবে, তবে তো কথাটা ক্লিয়ারলি বলতে পারি। কি বলবে তুমি? হ্যাঁ, কি বলবে এখন বলো? তোমার তো বোন নেই, তাই কাজলের মধ্যে তুমি তোমার দিদিকে বা বোনকে আবিষ্কার করেছো, সেই জন্যই চুমু খাচ্ছিলে আদর করে। আহ, যা দেখেছো তা সত্যি নয়। কি কি সত্যি নয়? কি বলতে চাইছো? এই দেখো, এদিকে এসো, এসো। নীলাঞ্জনা আবিরের হাতটা শক্ত করে ধরে এবং বলে, ঠিক ঠিক যেইভাবে দাঁড়িয়েছিলে সেইভাবে দাঁড়াও, দেখো তো কেমন লাগে। নীলাঞ্জনা এইবার দেখাচ্ছে ঠিক যেইভাবে আবির আর কাজল দাঁড়িয়েছিল সেইভাবেই দাঁড়িয়ে। দেখেছো, যে কেউ বুঝতে পারবে তুমি ওকে চুমু খাচ্ছিলে। খুব মিষ্টি না ঠোঁট দুটো? মিষ্টি মিষ্টি কথা বলে বলে, আর আমি একটু কর্কশ ভাষী বলে আমার সঙ্গে সংসার করতে ইচ্ছে করছে না। আমায় তুমি ত্যাগ দেবে? নিকুচি করেছে তোমায় ত্যাগ দিতে, আমি কিন্তু তোমাকে শেষ করে। এইবার আবির ছুটতে আসে এবং নীলাঞ্জনার ঠোঁটের ওপরে হাত রেখে বলে, চুপ! একটা বাজে কথা বলে চিৎকার করলে না, এবার কি করবে? আমার গায়ে হাত দেবে? ও মা গো, এই তো দেখাচ্ছিল, এত ভালোবাসো,
আর এখন কিনা তুমি আমাকে। আমি কিছু জানি নে, আমি বরং বাড়ি যাই। বাড়ি যাবি মানে? তুই চুপ করে বস। আমি এক্ষুনি ফ্ল্যাটের সেক্রেটারিকে ফোন করব। আসুক ওনারা, এসে দেখুক এখানে গোপনে কি হচ্ছে। হ্যাঁ, আরও চেঁচাও, জোরে জোরে চেঁচাও, বিখ্যাতভাবে উচ্চস্বরে চেঁচাও। আমার কথাটা শুনবে না, শুধু আনারই দোষ দিয়ে যাবে। আমি আমি যা দেখেছি তাই। তুমি যা দেখেছো তা ভুল। ওর চোখে পোকা ঢুকেছিল। এই দেখো রুমালে দেখো। কিছুতেই দেখতে চায় না নীলাঞ্জনা, আর আবিরও না দেখিয়ে ছাড়বে না। শেষ পর্যন্ত ওকে সোফায় বসিয়ে বলে, দেখো দেখো, আমি তোমাকেই ভালোবাসি, আর তোমাকে পেয়ে আমি খুশি। তোমাকে ভালোবেসেই আমি নিজেকে নিংড়ে দিয়ে ঠিক রাখতে পারি না। আর সেখানে কিনা কাজল, তুই কিছু বল। উমা, আবার তুমি থেকে তুই? বাবা গো, চুপ করবে। কাজল এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আসে, বৌদির হাতে দিয়ে বলে, বৌদি, যা দেখেছো ভুল। সত্যি আমার চোখে পোকা ঢুকেছিল, দাদাবাবু সেটাই বের করছিল। তুই এতক্ষণ ধরে বাড়ি আসনি কেন? হ্যাঁ, সকালবেলা যখন বললাম ঘরটা মুছে দে, তখন তুই তোর কাজের ভাব দেখালি। তোর দাদারা বসে আছে তোর কাছে রাখি পড়বে বলে। এই তোর রাখির নমুনা। হ্যাঁ, আঁচলের আড়াল থেকে রজনীগন্ধা ফুলের তৈরি একটা রাখি বার করে নিয়ে আসে কাজল। আবিরের হাতে পরাতে পরাতে বলে, আমি সত্যি রাখি এনেছি, দাদাকে পরাবো বলে। আর সেটা পরানোর জন্যই আমি বাড়ি যাইনি কো। দরজা খোলার সঙ্গে সঙ্গে কোত্থেকে যে পোকাগুলো চোখে ঢুকলো। আর দেখো বৌদি, নিজের স্বামীর ওপরে ভরসা রাখতে পারো না। ও তুমি কেমন তর মেয়ে মানুষ। দেখ দেখ, তুই কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছিস। কিচ্ছু রাগাচ্ছে না, ওর কথাটা আগে শোনো। কাজল প্রেগনেন্ট। কি? ওকে প্রেগনেন্টও বানিয়ে দিয়েছো? ও বাবা গো, আমার সঙ্গে বিয়ে হলো কতগুলো বছর, এত রাতে শুয়েও তুমি আমাকে পোয়াতি করতে পারলে না, ওকে প্রেগনেন্ট বানিয়ে দিলে? কতদিন শুয়েছ? আবার কাঁদে কাজল। নিজের চুল নিজে ছিটতে ছিটতে আবির বলে, তাড়াতাড়ি কি বাড়া, ভাল লাগে না আমার। ওকে আমি কেন প্রেগনেন্ট করতে যাব? কাজল, তুই বলবি নাকি পুরোটা এবার আমিই বলবো? আর কিচ্ছু বলা বলির নেই। আমি জানি এর বাবা তুমি। এরপরে ওর বাচ্চাটা যখন হবে একদম তোমার মতো দেখতে হবে। তখন ও সব লোককে জানিয়ে দেবে। তখন ও খেসারত চাইবে, ও কোরপোষ চাইবে। ওর অনেকগুলো দাদা, আমি জানি। তুমি চুপ করবে কি? এইবার নীলাঞ্জনাকে চুপ করানোর জন্য আবির ওর ঠোঁটের ওপর হাত রেখেই বসে পড়ে। বলে, যতক্ষণ না চুপ করছো, তোমার এই বাজে বকবক বন্ধ হচ্ছে, ততক্ষণ তোমাকে কথা বলতে দেওয়া যাবে না। নীলাঞ্জনা ঠোঁট ফুলিয়ে কেঁদেই চলেছে। তুমি আমাকে একটা কথা বলো তো, তোমাকে আমি বললাম বাপের বাড়ি যেতে, যাওনি কেন? ও, আমাকে নিয়ে সন্দেহ হয়েছে তাই? কিচ্ছু না, কাজলের সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল আজ থেকে দিন 15 আগে। দিন 15 আগে? তার মানে বাচ্চা? চুপ। 15 দিন আগে তুমি যখন তোমার বান্ধবীর মাধবীলতার বিয়েতে গিয়েছিলে, মনে আছে? সেই দিন আমার লুজ মোশন হয়েছিল। আমি তোমাকে বারবার বলেছিলাম যে আমি যাব না। তুমি নাছোড়বান্দা আমাকে নিয়ে যাওয়ার জন্য গোঁ ধরে বসেছিলে। শেষ পর্যন্ত তোমার বান্ধবীর ফোন আসাতে তুমি না গিয়ে পারলে না। তখনই কাজল এসে আমাকে হাতে পায়ে ধরে, আমাকে জানায় যে ওর এরকম, ওর দুরাবস্থার কথা। দুরাবস্থা মানে? দুরাবস্থাই তো। কাজলরা 5 ভাই, 1 বোন। 5 ভাইয়ের মধ্যে বড় ভাই সব থেকে বেশি কাজলকে ভালোবাসে। ঠিকাদারির কাজ করে, এখানে থাকে না। আর মেজো ভাইটার মুদিখানার দোকানে জোন খাটে। আর বাদবাকি 3টে ভাই কাজলের থেকে বয়সে অনেকটা ছোট। ওরা সবাই মিলে ওদেরকে পড়াশোনা করাচ্ছে। কাজল রঘু বলে একটা ছেলেকে ভালোবাসে, যেই ছেলেটা ওদের এলাকায় গুন্ডাগিরি করে। ওই রঘুর সন্তানই ওর পেটে। কাজল যখন পোয়াতি হয় তখন ওর বড়দা রঘুকে উদম পিটান পেটায়। এমন মার মারে যে রঘু বর্তমানে শহর থেকে লাপাতা। এদিকে রঘুর সন্তান কাজলের পেটে। কাজল আমার কাছে সাহায্য চেয়েছিল, সেই থেকেই আমি ওর সঙ্গে সঙ্গে থাকার চেষ্টা করছি, ওকে সাহায্য করার চেষ্টা করছি।
ওর গর্ভের সন্তানের বাবার সঙ্গে তো একবার পরিচয় করতেই হবে, জানাতে হবে ছেলেটাকে। ছেলেটা নাকি কাজলকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু অতিরিক্ত মারধর করলে যে কোনো পাবলিকই তো ঘাবড়ে যাবে, স্বাভাবিক। রঘুর সঙ্গে ফোনে কথা বলেছি আমি। রঘু আজকে আসবে শিয়ালদা স্টেশনে, কাজলকে দেখা করতে বলেছে। কাজলকে একবারে সঙ্গে করে নিয়ে রাজস্থান চলে যাবে, আর এখানে আসবে না। ও, এই কথা? হ্যাঁ, আর তুমি কি ভাবলে? তাই বলে তুই আমাকে কেন বললি যে তুই ব্যস্ত, সকাল সকাল বেরিয়ে যাবি? সবটাই তো আমাদের প্ল্যান মাফিক কাজ, না হলে তুমি কত বড় বোকা। আজকে রাখি বন্ধনের দিন, আজকে কিনা আমার অফিস থাকবে খোলা। হ্যাঁ, সে তো ছুটি, তা আবার সরকারি। তুমি তো একবারও আমাকে প্রশ্ন করলে না। আসলে কি বলো তো, তুমি নিজে যে ভাই বোনের সম্পর্কটার মধ্যে কলুষিত হয়ে রয়েছ। আবির, আমি ঠিকই বলছি, আমি সবটাই জানি, আর আমাকে জানিয়েছে তোমার বাবা। আমি ফোন করে জানতে চেয়েছিলাম তোমার বাপের বাড়ি না যাওয়ার কারণটা। তোমার বাবা তখন আমায় বলল, দেখো বাবা, ভাই বোনের সম্পর্ক মধুর হয়। দিদি ভাইকে ভরসা করবে, ভাই দিদিকে, আর বোনের ক্ষেত্রেও ঠিক তাই, বোন দাদার উপরে সম্পূর্ণ ভরসা করবে। কিন্তু সেই দাদাই যদি ভক্ষক হয়, মানে বাবা, আমি ঠিক বুঝতে পারলাম না। কাজল ছোটবেলা থেকেই আমার বড়দির ছেলেকে দেখেছে। সম্রাট এমনিতে ছোটবেলায় খুব একটা খারাপ ছেলে ছিল না, যেহেতু বাপ নেই, তো মায়ের কাছে একাই মানুষ, তার উপরে মা বাপের বাড়িতে থাকে। শ্বশুর বাড়ির ছত্রছায়ায় থাকলেও না হয় ঠাকুরদা ঠাকুমার শাসনে একটু অন্যরকম হতে পারত, কিন্তু এখানে সঙ্গদোষে সম্রাট খারাপ হয়ে গিয়েছে। বাড়িতে ওর ছোট বোন নীলাঞ্জনার প্রতিও ওর কুদৃষ্টি পড়েছে, আমি নিজের চোখে দেখেছি। নীলাঞ্জনা সেই থেকেই বাপের বাড়িতে থাকতে অনেকটাই ভয় পায়। না হলে আমার একমাত্র মেয়েকে আমি অত অল্প বয়সে কেন বিয়ে দিয়ে দেব? বিয়ে দেবার পরে তোমার মতো ভালো ছেলের হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হয়েছি বাবা। তাই পারতে তুমিও ওকে বাপের বাড়িতে পাঠিও না। নেহাত আমার শরীর খুব খারাপ না করলে আমি তোমায় খবরও দেব না। আমি দেখেছি আমার মেয়ে বাপের বাড়ি আসার থেকে তোমার কাছে থাকতে বেশি পছন্দ করে। যেই বাপের বাড়িতে আসার জন্য মেয়েরা উন্মুখ হয়ে বসে থাকে, সেই বাপের বাড়িতেই এড়িয়ে যেতে পছন্দ করে নীলাঞ্জনা। ওর মাধ্যমিক যেবার হলো, সেবার মাধ্যমিক পরীক্ষার মধ্যেই ওর মাসিক ক্রিয়া হয়ে যায়। হয়তো মেয়ে প্যাড পরে যেতে ভুলে গিয়েছিল। বাড়িতে যখন আসে তখন স্কুলের হেডমিস্ট্রেস স্যাররা সঙ্গে করে ওকে বাড়ি পৌঁছে দিয়ে গিয়েছিল। শাড়ি পরতো তো, পরনের শাড়ি রক্ত ভিজে জবজব। ওর মা বাড়ি ছিল না সেই দিন, উনি গিয়েছিলেন মন্দিরে পুজো দিতে। কে জানে মেয়ের যেমন হবে। আমি সবেমাত্র ঘরে ঢুকেছি। জানোই তো, বাবার কাছে মেয়েদের এইসব মানে লজ্জাকর বিষয়। আমাকে দেখে মেয়ে রীতিমতো লজ্জা পেয়ে যায়। যদিও ওর ম্যাডাম আর স্যার এসে আমাকে পুরো ব্যাপারটা জানানোর পরে আমি ওকে ওর ঘরে পৌঁছে দিয়ে আসি এবং বাইরে থেকে দরজাটা লক করে দিই। আমি জানি ওর এখন একটু একা থাকার দরকার। ওই সময়টায় আমি লক্ষ্য করেছিলাম আমাদের দোতলার ঘরের ব্যালকনি থেকে ওর ঘরের দক্ষিণের জানলাটা দিয়ে সব কিছুই দেখা যায় সরাসরি। তার মধ্যে গরম। মেয়ে আমার জানলা দরজা খুলেই রেখেছিল। দরজার কাছে যেহেতু বাবা দাঁড়িয়ে, তাই ভয় কিসের? কিন্তু জানলাটায় তো প্রোটেকশন আমি দিতে পারিনি। তখনই আমি সম্রাটকে দেখেছিলাম। যদিও আমার বোন আর আমার স্ত্রী বাড়ি আসার পরে এই বিষয় নিয়ে আমার বোনের সাথে আমি অনেক চর্চা করি। বোন জানিয়ে দেয় সম্রাটকে এবার তার বাপের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে হবে, অর্থাৎ তার ঠাকুরদা ঠাকুমার কাছে। তার পৈতৃক সম্পত্তিও তো দেখভালের একটা ব্যাপার আছে। সম্রাট কিন্তু যেতে চায়নি, জোর করেই তাকে পাঠানো হয়। এর পরপরই তো মেয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হতেই ওর বিয়ে দিয়ে দিই। চুপ করে শোনে নীলাঞ্জনা। ওর চোখে টপ টপ করে জল পড়ছে। আবির ওর কাছে এগিয়ে এসে বলে, দেখো, কাজলকে আমি ঠিক সেই রকম কিন্তু বোনের চোখেই দেখি। হ্যাঁ, আমার বোন যদি সত্যি সত্যিই প্রেগনেন্ট হতো, তার ভালোবাসার মানুষের ফসল গর্ভে নিয়ে, তাহলে আমি তাকে সাহায্য করার হাত বাড়িয়ে দিতাম না? তার প্রেমিকের সঙ্গে আমি তাকে পরিচয় করিয়ে দিতাম না? আর যেখানে আমি জানি
ও যে প্রেগনেন্ট হয়েছে সেটা ওর প্রেমিক জানে না। আমার ভুল হয়ে গেছে গো, ভুল টুল কিচ্ছু বুঝি না বৌদি, তবে তোমার জন্য আজকে আমার দেরি হয়ে গেল। ও দা, চলো এবার নিয়ে, নাকি দেরি হয়ে যাচ্ছে, ও যে চলে আসবে। বাবা, ওর কথা বলতে মুখপানে একেবারে লজ্জায় রাঙা হয়ে গেলি মনে হচ্ছে। আর তুমি কি বাপের বাড়ি যাবে নাকি? বাপিকে ফোন করেছি, বাপি বলল আগামীকাল যেতে, তোমাকে সাথে নিয়ে। আর দাদার খবরও নিয়েছি, দাদার জন্য নাকি মেয়ে দেখছে, খুব শিগগিরই ওকে বিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে বিহারে। হো, ঠিক আছে, সে তো খুব ভালো কথা। তা তুমি এখন তাহলে কি করবে? আমি তোমাদের সঙ্গে যাই? না না না, আমাদের সঙ্গে যেও না। একেই ওর পাঁচখানা ভাই, ওর ওপরে বেজায় খাপ্পা। রঘুর ওপর একটা রাগ আছে না ওর বর্দার, যদি স্টেশনে কোনো হাতাপাই কেস হয় তখন কি হবে? তাই বলে তুমি একা একা, তুমি তাহলে পুলিশকে খবর দাও না, তুমি তো ভালো কাজ করতে যাচ্ছ, ওর প্রেমিকের সঙ্গে ওকে মেলবন্ধন করতে যাচ্ছ। এখানে তো ভয়ের কিছু নেই, আমায় নিয়ে চলো, আমি তো তোমার শক্তি, আমি থাকলে ওরা কেউ কিছু করবে না। বৌদি ঠিকই কইছে দাদা, বৌদিরে নিয়ে চলো। কাজলের কথায় সাই কাটল আবির, বলল ঠিক আছে, তাহলে তৈরি হয়ে নাও, আমি নিচে অপেক্ষা করছি। কাজল তুইও আয়, আমি বৌদির সঙ্গেই যাবক্ষণ। কাজলকে সঙ্গে নিয়ে আবির আর নীলাঞ্জনা শিয়ালদা স্টেশনে পৌঁছাতেই দেখতে পেল সেখানে কাজলের দাদা অর্থাৎ বড়দা অপেক্ষা করছে। এই মানুষটা কি কইরা জানলো আমার আমার বরের কথা? দাদা, এবার যদি ওটা রঘুরে মারে, আমি কিন্তু কইতাছি দাদা, আমি কিন্তু ময়রাই যামু, আমি কিন্তু বিষ খামু। দেখ, আমার বোন থাকলেও আমি তাকে প্রোটেক্ট করতাম আর ভালোবাসার মানুষের কাছে ফিরিয়ে দিতাম। তোর এত বড় দুর্দিনে আমি তোকে ছেড়ে কখনো যাব না। চল তো দাদার সাথে গিয়ে কথা বলি। নীলাঞ্জনা দেখতে পেল আবির নিজের প্রবল বুদ্ধিতার সাথে কত সুন্দর করে বোঝালো ওই কাজলের অশিক্ষিত দাদাকে। তিনি বললেন, আসলে দাদা, ও আপনাদের বাড়ি কাজ করে, প্রোটেকশানে থাকে, আপনারা ভালো মানুষ, এরপরেও আমার বোন যে কি করে মুখটা কালো করলো। মুখ কালোর কিছু নেই দাদা, আপনার বোন ভালোবেসেছে, আর ভালোবাসাটা কখনো নিশ্চয়ই অন্যায় হতে পারে না। আপনারা মেনে নিন, ওদের দুটিকে খুব সুন্দর মানাবে। নীলাঞ্জনাকে চিনত কাজলের দাদা, বললেন ঠিক আছে বৌদিমণি, যখন এত করে বলছেন তখন। এই রঘু, আমার বোনের চোখ থেকে যেন এক ফোঁটা জল না পড়ে, তাহলে কিন্তু। রঘু হাসে এবং দুহাত উঁচু করে জানায় কখনো চোখ থেকে জল পড়বে না এতটুকু। খুব আনন্দ পায় নীলাঞ্জনা। আবির কাজলের হাতটা রঘুর হাতে দিয়ে বলে, বিবাহিত জীবন সুখের হোক। সঙ্গে দেয় চেক, বলে ইচ্ছে মতো অ্যামাউন্টটা বসিয়ে নিস, তোর বিয়ের গিফট, ঠিক আছে? ট্রেনটা ছেড়ে চলে যায় ওদেরকে। দুফোঁটা চোখের জলও ফেলে নীলাঞ্জনা তার এই ভালো কাজের লোকটার জন্য। ভালোই হলো বলো, দুটিতে মিলে বেশ ভালো থাকবে, সুখে থাকবে। আর তোমার দাদা? আর ধুর, ওর কথা বাদ দাও। ছোটবেলায় ওকে দেখে খুব ভয় লাগতো, যেহেতু ও ওইরকমভাবে তাকাতো তাই। কিন্তু এখন মনে হচ্ছে আমারও বোধহয় দূরত্বটা অনেকটাই বেশি ছিল। কেন যে ওর ওই চোখ রাঙানিকে আমি ভয় পেলাম, কেন যে দাদা বলে জড়িয়ে ধরলাম না, ওর ভেতরে স্নেহটাকে জাগালাম না। আসলে কি বলতো, যখন আমরা ছোট থাকি তখন থেকে আমাদের মধ্যে মন মানসিকতার পরিবর্তন আনাটা খুব জরুরি। দাদা শুধু শুধু কেন আমার দিকে কুদৃষ্টি দিতে যাবে? আমি তখন ছোট্ট 5-6 বছরের, দাদা তখন 7-8 বছরের। তখন কি আর মানুষ সেক্স সম্পর্কে অবগত হয় না বোঝে? অথচ পুরুষ মানুষের চাহনি মানেই আমরা ভয় পেয়ে যাই। আচ্ছা, তখন যদি দাদাকে বোঝাতাম আমাকে সম্মান করতে হবে, মেয়েদেরকে ভালোবাসতে হয়, তাছাড়া আমি তো ওর নিজের রক্তের সম্পর্কের বোন, তাই না বলো? একদম ঠিক বলেছ, সংস্কার করতে হবে একদম ছোট্ট বয়স থেকে। জানো, আমরা কাঁদলে আমাদের দিকে আঙুল তুলে সবাই বলে, ইস মেয়েদের মতো কান্না করছে। কেন মেয়েদের মতো কান্না কেন? কান্নাটা তো যার যার আবেগ, তাই না?
আচ্ছা, এই কান্না জিনিসটা কি সৃষ্টি হয়েছে মেয়েদের জন্যই, আমাদের মতো পুরুষ মানুষের জন্য না বলো তো? আমাদের গোড়াতেই যদি গলদ থাকে তাহলে আর আমরা কি করে শিখবো? ঠিক বলেছ। হ্যাঁ গো, কাজল তোমাকে সরাসরি জানিয়ে দিল দেশে প্রেগনেন্ট হয়েছে? আর তুমি? প্রথমে ভয় পাচ্ছিল, ওকে বমি করতে দেখে আমার সন্দেহটা হয়েছিল। বাবা, তুমি এত বিশেষজ্ঞ কি করে হলে? আমার তো এখনো পেটই হলো না, অথচ তুমি জানতেও পেরে গেলে। না জানার কি আছে, কত তো ফিল্মে দেখি তাই। গাড়িটা একটা ফার্মেসির সামনে এনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো আবির, বলছি কিছু ওষুধপত্র নিয়ে নেবো নাকি? কেন? না মানে তুমি তো যাবে বাবাকে দেখতে, তাই। বারে, বাবার ওষুধ লাগবে কেন? তাছাড়া বাবাকে তো মা ডাক্তার দেখিয়েছে। একটা কথা বলবো? বলো। থ্যাঙ্কস টু ইউ। আসলে ছোটবেলা থেকে দাদার ওরকম রুদ্রমূর্তি দেখেছি তো, তাই ভাই বোনের সম্পর্কটাকে সবসময় কেমন যেন নোংরা বলেই মনে হতো। একটা পবিত্র বন্ধন যে আছে বুঝতে পারিনি, তোমার মাধ্যমেই রিয়ালাইজ করলাম। আর কাজলকে দেখেও বুঝতে পারলাম, সত্যি ভালোবাসা এক জায়গায় আর স্নেহ আরেক জায়গায়। হঠাৎ করে ফার্মেসিতে বসে থাকা রণঞ্জয় বলে ওঠে, ও দাদা, হে কি আজকে আর নামবেন না নাকি? প্রেগা নিউজ আছে তো, সেই দিন তো এটাই খুঁজছিলেন। আবির চুপ করে তাকায় নীলাঞ্জনার দিকে। নীলাঞ্জনা বেশ পরিপূর্ণ দৃষ্টিতে আবিরের দিকে তাকালেও ফার্মেসিতে বসে থাকা ছেলেটির কথায় নীলাঞ্জনার মুখের হাসিটা কোথা থেকে যেন গায়েব হয়ে যায়। আবির আমতা আমতা করে বলে, ওই আসলে সেদিন কাজল বলছিল ওর বমি হচ্ছে, তাই আমি একটা প্রেগা নিউজ নিয়ে ওর কিট পরীক্ষা করে আর কি। ও ঠিক আছে, চলো। নীলাঞ্জনা আর কিছু বলে না। ওদের গাড়ি পৌঁছে যায় ফ্ল্যাটের কাছে। রাত্রেবেলা ফোন করেছিল কাজল নীলাঞ্জনার ফোনে। সে বলেছে, দাদারে বলে দিও বৌদি, দাদা যে চেক পাঠিয়েছে তার টাকার আমার দরকার নেই। যদি কোনো দিন আমার বাচ্চার মুখ দেখে ভালোবেসে কিছু দিতে ইচ্ছে করে, তাহলে দাদা যেন নিজের হাতেই দেয়, আর একবারের জন্য হলেও যেন আমার বাচ্চাটারে দেখে যায়। যতই হোক, দাদা না থাকলে তো আর কোনো কিছুই হতো না। নীলাঞ্জনা হ্যাঁ বলে। তারপর আলমারির থেকে ওর সমস্ত রিপোর্টগুলো বার করে। মাস 6 আগে এই রিপোর্টগুলো করানো হয়েছে। এখানকার ডক্টর বলেছে নীলাঞ্জনার গর্ভে সন্তান আসা কোনো মতেই সম্ভব না। যদি সেটা কখনো হয়ে থাকে তাহলে ভাগ্যের জোরে হবে। যদিও এই কারণে আবিরের মধ্যে কোনো শোক দুঃখ নেই। সে নীলাঞ্জনাকে বলেছিল, দুঃখ পেও না, ভাগ্যটাকে মেনে নিতে হবে আমাদের, কপালে যা আছে তাই। কিন্তু এখন নীলাঞ্জনার মনে হচ্ছে, না, ভাগ্য হয়তো নিজের হাতে নিজে গড়ে তোলা যায়। আচ্ছা, কাজলকে সাত তাড়াতাড়ি রঘু নামে একটা ছেলের সঙ্গে পার করে দিয়ে নিজের কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করলো না তো? আবির, ওই সন্তানটা আদেও কি রঘু বলে ছেলেটার, নাকি আবিরের? না, নিজের মনের মধ্যে এমন কুৎসা চিন্তাভাবনা করার থেকে বিরত থাকার চেষ্টা করে নীলাঞ্জনা। কিন্তু 10 মাস 10 দিনের অপেক্ষা, তারপরই বোঝা যাবে কতটা জল আর কতটা ভেজাল। তোর মেয়ে এখনো কথা বলছে? নীলু? হ্যাঁ। কি কথায় কথায় এত হারিয়ে যাস বলতো? ভাবি দাদা, ভাবি। তোকে শুধু শুধু কত সন্দেহ করতাম আমি। যদি সেবার ওর সঙ্গে রাগ করে বাপের বাড়িতে না যেতাম, তাহলে তোকে অত কাছ থেকে কি চিনতে পারতাম? আমি কি জানতাম তুই আমাদের ভাড়াটিয়াদের কাছ থেকে
আমার শরীরটাকে প্রোটেক্ট করার জন্যে জানলার কাছে দাঁড়িয়ে থাকিস, যাতে বাইরের ছেলেপেলে তোর বোনকে না দেখে, তাই তুই প্রোটেক্ট করিস। বরং আমি উল্টোটাই ভাবতাম। আমি ভাবতাম তুই দাদা হয়ে, ছি নীলু, ছি, তোর জন্য আমার সংসার হলো না। তোর মেয়েটার মুখের দিকে চেয়ে আমি তো জানি দাদা, আমায় তুই ক্ষমা করতে পারিস না। ক্ষমা করে দিয়েছি বলেই তো তোর বাড়িতে এসে পড়ে রয়েছি, তোর সংসারটাকে আগলাচ্ছি, আর তোর মেয়েটাকে গার্জিয়ানের মতো প্রোটেক্ট করছি। শোন, বুড়িকে নিয়ে আমার অনেক স্বপ্ন, সবটা কিন্তু তুই নষ্ট হতে দিস না। কিন্তু দাদা, আমার যে ভয় হচ্ছে, আবার নতুন করে, আমার 3 কাল তো চলে গিয়েছে, কিন্তু মেয়েটা, কিচ্ছু হবে না। যেমন করে বলছি তুই তেমন করেই চল। যদি সত্যি কাজলের ছেলেই হয়ে থাকে ওটা, কাজল কোনো দিনও স্বীকার করতে পারবে না। তোর পিঠ পিছে যে এত কিছু হয়েছে তুই কোনো দিনও আজ করিসনি। করেছিলাম একবার, জানিস দাদা, সন্দেহ হয়েছিল। প্রায় দিনই ও টয়লেটে ঢুকতো আর কাজল ঢুকতো ঘর মুছতে। আমি তো রান্নাঘরে থাকতাম, কখনো আশা করিনি যে আমাকে ও এমনভাবে ঠকাতে পারে। আসতে লাগে তো, বৌদি শুনতে পেলে কিন্তু খুব দেবে তোমারে। আর কিচ্ছু হবে না, এমন কেন করিস তুই? তোর এই ডবকা মারা শরীরটা নিয়ে এমন করে সামনে দিয়ে যাবি? আমি বৌদিকে বলে দেব। চুপ কর, তোকে টাকা কম দিই নাকি? মিছে মিছে কতগুলো ওষুধ খাইয়ে বৌদিটাকে বন্ধা করে রেখেছ, শুধু এই আমাকে পাবার আশায়, আর মিথ্যা কতগুলো রিপোর্ট করে। সত্যি সত্যি যেদিন বৌদি ওষুধ খাওয়া বন্ধ করে দেবে নে, সেদিন দুটো পেট নিয়ে কি করে চলবে? হ্যাঁ, আমিও যদি একই সঙ্গে পোয়াতি হয়ে পড়ি তখন। আবির, এই আবির, এতক্ষণ ধরে টয়লেটে কি করছো? খাবার রেডি হয়েছে। কাজলেরও বলিহারি, কখন বলেছি ঘরটা মুছে বেরিয়ে আয়, এখনো বেরোতে পারলো না। এই আবির। হ্যাঁ যাই। খবরদার কিছু কিন্তু বলবি না। না, আমি বলে দেব। এমন করে করলে আমার পেটে বাচ্চা চলে এলে তখন কি হবে? তোর বৌদির তো আর জীবনে হবে না, তোর মাধ্যমেই না হয় হোক, চিন্তা করিস না। পোয়াতি হয়ে গেলে আমি ঠিক তোকে পার করে দেবো। তাছাড়া তুই একটা কাকে ভালোবাসিস না? বাসি তো। দাদা জানতে পারলে আমাকে জ্যান্ত পুঁতে দেবে। কিচ্ছু পুঁতবে না, আমি তো আছি। আর একটু দে না, শোনা প্লিজ, দে। আবির, আরে যাই। তার ভাল লাগে না। কখন থেকে দরজা ধাক্কাচ্ছি। হে কি কাজল, ঘরটা মোছা হয়নি এখনো? কদিন ধরে লক্ষ্য করছি কাজের প্রতি তোর কোনো গুরুত্বই নেই। ও বৌদি, অমন কইরা কইও না। ঠিক আছে, বলবো না, নিজের কাজটা মন দিয়ে করো। আর কি গো, একবার বাথরুমে ঢুকলে কি আর বেরোতে ইচ্ছে করে না? খাবার বেড়ে দিয়েছি, চলো দেখি। এই কাজল, আমার মনে হচ্ছে তোর শরীরটা বেশ খারাপ, ডাক্তার দেখাস তো। কেন ডাক্তার দেখাবে কেন? আর বলো না, পাশের বাড়ির কমলা বৌদি বলল আমার বাড়ি থেকে বেরিয়ে নাকি সেই দিন রাস্তায় বমি করে দিয়েছে। শরীরটা খারাপ, হয়তো অ্যাসিডিটি হয়েছে। অ্যাসিডিটি হয়েছে বলে মনে হচ্ছে আমার। কি ব্যাপার, বসে রয়েছো? খাবার বাড়বে না? বাড়বো। আসলে কাজলটা হঠাৎ করে চলে গেল তো, তাই কেমন যেন সব কিছু গোলমাল হয়ে গেছে। গোলমাল মানে? আচ্ছা আবির, আমরা আরেকবার শুরু করতে পারি না? আরেকবার ডাক্তার দেখালে হয় না? আমারও তো একটা সন্তান জন্ম দিতে ইচ্ছে করে। কি করব, আমার গর্ভেই যদি। নিজেকে কেন সবসময় ছোট মনে করো নীলাঞ্জনা? ভাগ্যটাকে মেনে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই আমাদের। তাছাড়া সন্তান নেই তো কি হয়েছে, আমি নিশ্চিন্তে। এই তো কদিন পরই কাজলের ছেলেপুলে হবে, কাজলের সঙ্গে সম্পর্কটা ভালো রাখলেই হবে। মাঝে মধ্যে আমাদের বাড়ি আসবে টাসবে, গল্প গুজব করবে, ওর বাচ্চাটাকে দেখবো। সত্যি আবির, তুমি ওর বাচ্চাকে পেলে খুশি? আরে খুশি হব না তো আমারই। বলে আবির চুপ হয়ে যায়। সেই দিন তুমি যখন স্নান করতে ঢুকেছিলে কাজলও ঘরেই ছিল। আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলে? না মানে কিছু না, কাজলের শরীরটা তখন থেকেই খারাপ। আমি মেয়ে ছেলে হয়েছে কেন বুঝতে পারলাম না, ও প্রেগনেন্ট হয়েছে। আসলে তোমাকে বলতে ভয় পেয়েছে, কুমারী তো,
তাই। আর কুমারী মেয়েদের এইসব একটু বেশি ভয়ই থাকে, তাই না? ভালো, ঠিক আছে, তুমি বরং আমার টিকিটটা কনফার্ম করে দাও। কেন? বাপের বাড়ি যাব, আর দাদার সাথেও অনেক দিন সামনাসামনি বসে গল্পগুজব করা হয় না। একটু মনটাকে ফ্রি করে আসতে হবে। ভাই বোনের সম্পর্কটা পবিত্রই হয়, তাই না? তাতে কোনো বদমাইশি থাকে না, বলো? হ্যাঁ, আমাদের নিজেদের ওপর ডিপেন্ড করে। হোক না আমার পিসির ছেলে, তবুও আমারই তো। টিকিটটা কেটে দাও, কদিন একটু হাওয়া বদলের আমারও দরকার। আবির ঢোক গেলে আয়নার দিকে তাকায়। আবিরের ভয় হয়, যেই ভয়ের কথা আবির কখনো কোনোভাবেই স্বীকার করতে পারবে না তার আদরের স্ত্রী নীলাঞ্জনার কাছে। শঙ্খটা বাজাও। এ কি কাজলদি, শঙ্খটা বাজাও। আগে বৌদিমণি, এসবের কি খুব দরকার ছিল? ও মা, কি যে বলো! যতই হোক, রথিন আমার বুড়ির বরদা বলে কথা। তাছাড়া তুমি ফোয়াতি হলে, আর তার পরের 2 মাসের আমিও হলাম। জন্মটা তো ওদের পিটাপিটি হয়েছে। তাছাড়া আমার তো আর হবে না, ডাক্তার বারণ করে দিয়েছে। তোমার দাদাবাবুও তো খুব খুশি হতেন যদি বেঁচে থাকতেন। কথাটা বলে আবিরের মালা ঝোলানো ছবির দিকে চোখটা একবার বুলিয়ে নেয় নীলাঞ্জনা। আজ 19 বছর পর কাজলের ছেলেকে রাখি পরাতে উদ্যত হয়েছে নীলাঞ্জনার একমাত্র মেয়ে মণি। নীলাঞ্জনা কয়েকদিনের ছুটিতে বাপের বাড়ি গিয়েছিল। তারপরই সেখান থেকে এসে সে তার প্রেগনেন্সির খবরটা জানায়। খবরটা শুনে আবির খুশি হয়েছিল কিনা সেই ঝিলিক নীলাঞ্জনা আবিরের চোখে মুখে দেখতে পায়নি। তার পরপরই আবির কার অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আবিরের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে কাজল ছুটে আসে। তখন ওর ডেলিভারি ডেট। তার মাস কয়েক পরেই নীলাঞ্জনা জন্ম দেয় একটি কন্যা সন্তানের। এখন মা বাবা বেঁচে নেই। কন্যা সন্তানকে গার্জিয়ানের মতো বড় করছে নীলাঞ্জনার পিসির ছেলে সম্রাট। সে খুব খুশি ছোট্ট বুড়িকে কোলে পেয়ে। বিবাহ তার ঠিক হয়েছিল, কিন্তু বোন প্রেগনেন্ট, তার উপরে স্বামী নেই। বোনের জন্যে নিজের বিবাহিত জীবনটাকেও বিসর্জন দিতে পিছপা হয়নি সম্রাট। আর অন্যদিকে কাজল এত বছর পর এই ফ্ল্যাটে, এই বাড়িতে নীলাঞ্জনার মুখোমুখি। নীলাঞ্জনা প্রথম কাজলের ছেলেকে দেখে একটি কথাই বলেছিল, বাহ, একেবারে মামার মুখটা বসানো, তাই না কাজলদি? কাজল আর কোনো কথা বাড়াতে পারেনি। কিরে মা, পড়া? মা, এই হাতে? হ্যাঁ, ওই হাতেই পড়া। আর মনে মনে শপথ কর, সব সময় ভাই বোন একে অপরের আপদে বিপদে থাকবি, ঠিক যেইভাবে তোর বাবা থেকেছে তোর কাজল পিসির। কি গো, বলো? কাজল একটা ফিকে হাসি দেয় আর বলে, হ্যাঁ, একদম একদম। যদিও আমার ছেলে তো আর এই শহরে থাকবে না বৌদি। কেন? সে পড়াশোনায় ভালো, আর মামির কাছে থেকে, বোনের কাছে থেকে পড়াশোনা করতে আপত্তি কোথায়? সম্রাট বলে, তাই তো। তাছাড়া আবির নেই, একটা গার্জিয়ানের দরকার। আমি তো ব্যবসার কাজে বেশিরভাগ সময়টাই এখন ঝাড়খণ্ডেই রয়েছি, তাই ও যদি থাকে। হ্যাঁ মা,
আমি বরং বড় মামির কাছে থেকেই না হয়। না, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি নে। দুটো শেয়ানা ছেলে মেয়ে কখনোই কাছাকাছি থাকতে দেওয়া উচিত না। এই তুমি কি বলছো? ওরা তো সম্পর্কে ভাই বোন, তাহলে অসুবিধে কোথায়? তাছাড়া তুমিও তো ছিলে। আমার বাড়ির কাজের লোক হয়েও আমার স্বামীর কত কাছের বোন হয়েছিলে। কাজল কোনো কথা বলে না। রঘুর মুখ থেকে তখন এক গাদা নাল পড়েছে। সেটা শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দিতে দিতে বলে, বৌদি, কিছু কিছু কথা না হয় না বলাটাই ভালো। আমার পরিস্থিতি আর আমার কপাল আমাকে দিয়ে অনেক কিছু করিয়েছে। থাকবে সেসব, পুরনো কাসুন্দি ঘেটে কি হবে? হলো রে বাবা, চল, আমাদের ভাগ্য আমাদের যেখানে দাঁড় করিয়েছে সেইখানেই ফিরে যাওয়াটা আমাদের দরকার। মা, দাদাভাই তাহলে থাকবে না? হ্যাঁ মা, দাদাভাই থাকবে না, তোমরা ভালো থেকো। আবিরের ছবির দিকে তাকিয়ে চোখের কোণার জলটা মুছে যে ফেলে কাজল, সেইটা নীলাঞ্জনার দৃষ্টিগোচর হয় না। আবির শুধু মৃত্যুর আগের অ্যাক্সিডেন্টের মুহূর্তে নীলাঞ্জনাকে ফোন করে এইটুকুই বলেছিল, আমার পাপের শাস্তি আমায় এইভাবে দিলে। তোমার তো রিপোর্টেই ছিল তুমি পোয়াতি প্রেগনেন্ট হতে পারবে না। এটা কি করে পসিবল নীলাঞ্জনা? তুমি তো কতগুলো দিন বাপের বাড়িতে, তারপরে কি করে? ঠিক যেইভাবে কাজল দি হয়েছে সেইভাবে। তারপরই অ্যাক্সিডেন্ট করেছিল আবির। বাকিটা নিশ্চয়ই ব্যাখ্যা করে কাউকে বোঝাতে হবে না, কারণ সম্পর্কর অন্তরালে নিষিদ্ধ কিছু যখন ঘটেই থাকে তখন সেটা পর্দার অন্তরালেই থাকে, বহিঃপ্রকাশ ঘটে না। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।